সাঁতার না পারলে পরে হচ্ছে যে প্রবলেমটা হয়, মানে আমি বারবার উল্টা যাচ্ছিলাম, মানে ভয় লাগছিল, আর ওয়েল শার্ক আমার পাশ দিয়ে চলে যাচ্ছিল। Hello everyone, this is Bidhan and good morning from Oslo. Right now আমি অসলোতে আসছি because of one reason, যে কারণে আসলে সবাই এখানে আসে, সেটা হচ্ছে ওয়েল শার্ক স্নর্কেলিং করার জন্য। যদিও আমি নন সুইমার, বাট তারপরেও এই একটা চান্স নেওয়ার একটা ইচ্ছা ছিল। অসলোর এই ট্রিপের জন্য এখানে আসলাম রাত্র 2টার দিকে আমি বের হয়েছি। আমাকে এজেন্ট হচ্ছে পিক আপ করে নিয়েছে আমার হোস্টেল থেকে, আর পিক আপ করে নেওয়ার পরে হচ্ছে এখানে আস্তে আস্তে মোটামুটি আমাদের 5টা মোটামুটি 3 ঘন্টার ড্রাইভিং। একটা জিনিস হচ্ছে, আপনি সুইমার হলে পরে বেশ ভালো, আপনি নিজের ইচ্ছা মতন করতে পারবেন। বাট নন সুইমার যদি হন তাহলে সেটা একটু রেস্ট্রিক্টেড থাকবে, আপনি খুব বেশি দূর যাইতে পারবেন না, বা আপনার খুব বেশি কি বলে নিজে নিজে কিছু করতে পারবেন না, সেটা একটা জিনিস। আমি trip.com থেকে এই জিনিসটা বুক করি, আমার অ্যাপ্রক্সিমেটলি 3000 পেসেসের মতন লাগে। আর সারাদিনে আমাদের যে অ্যাক্টিভিটিস থাকবে সেটা হচ্ছে ফার্স্টে সকালবেলা হচ্ছে এই ওয়েল শার্ক স্নর্কেলিং, আর তারপর আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে ট্যুরে যাব। অনেক ফরেনার্স এখানে, মানে আমি এখানে আসার পরে এত ফরেনার্স দেখলাম হচ্ছে এখানে এই স্নর্কেলিং এর জন্য আসছে। You have time to prepare. If you want to change your clothes, there's a dressing room there. And also, if you want to use comfort room, there's a comfort room. খুবই সুন্দর একটা সকাল অসলোবের এখানে, আর সমুদ্র একদম উত্তাল। আমি আসলে ভয়ে ভয়ে আছি যে আসলে কিভাবে কি হবে, ভয় করতেছে খুব, কারণ আমি পানি ব্যাপারটা খুব ভয় পাই, আমি সাঁতার পারি না, কিন্তু তারপরও একটা রিস্ক নিচ্ছি। Let's see, either it would be a good experience or either it would be a very 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 bad experience. একটা জিনিস আসার পরে হচ্ছে একটু মানে মনে শান্তি লাগতেছে যে আমার থেকেও মানে ব্যাড বডি কন্ডিশনের লোকজন আছে এখানে, ইভেন কিডসরাও আছে। আমার সাথে আসছে একদম মানে 7 বছরের একটা বাচ্চা। হালকা পাতলা একটু খেয়ে নিই, কারণ হচ্ছে খাওয়ার সময় পাওয়া যাবে না, যখন শুরু হয়ে যাবে, বিকজ এরপর ব্যাক টু ব্যাক অ্যাক্টিভিটিস এবং তাদের একটা টাইম লাইন আছে, সেটা ম্যাচ করা লাগবে। এখন বাজে অলমোস্ট 5:45 মতন, 6:30টার দিকে হচ্ছে আমাদের সিরিয়াল। অসলো বোর্ডিং এরিয়ার বাইরে অনেকগুলো ফুড শপ আছে, অনেক রকমের ফুড পাওয়া যায়, বাট ইটস ভেরি এক্সপেন্সিভ। আমি এক কাপ কফি নিয়ে নিয়েছিলাম, 85 পেসেস ছিল। নাও ইটস টাইম টু বোর্ড। পানি এতটাই উত্তাল ছিল এবং যত আমি সামনে যাচ্ছিলাম আমার অনেক ভয় ভয় লাগে শুরু হয়ে গেছিল। বোটে ওঠার পরে তো অ্যাকচুয়ালি ওই স্রোতের বাড়িতেই আমার ভিতরে ভয় লাগছে, বাট আই ট্রাই টু এনজয় মাই সেলফ, বিকজ এই জিনিসটা আমারই চুজ করা এবং এই জিনিসটার জন্যই হচ্ছে আমি এখানে আসছি। সো আই মাস্ট হ্যাভ টু এনজয় দ্যাট থিং। কিছুটা দূরে যাওয়ার পরে দেখলাম হচ্ছে ওয়েল শার্ক একদম উপরে চলে আসছে, ও উপরে একটা লোক ফিডিং করতেছে। Finally, it's my turn. It was quite ভয় লাগছিল, আর ওয়েল শার্ক আমার পাশ দিয়ে চলে যাচ্ছিল, তো ছবি তুলতে আর ভিডিও করতে বেশ প্রবলেম হয়েছে। খারাপ না, সেফ এক্সপিরিয়েন্স ভালো, বাট যদি ওই ওয়াটার ফোবিয়া না থাকে দেন ইটস ফাইন। ওয়াটার ফোবিয়া থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট। ফাইনালি আই ডিড ইট, সো দ্যাটস দ্য বেস্ট থিং, যে যেরকমই হোক যেভাবেই হোক হয়েছে, তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট থিং। এখন যাবো অন্য কোনো অ্যাক্টিভিটিতে। কি অ্যাক্টিভিটি সারাদিনের জন্য আছে, তো আমাদের এই ড্রাই হয়ে থাকতে বলছে, ওয়াটার অ্যাক্টিভিটি নাকি আরও আছে, লেটস সি। তো এখন হচ্ছে আরেকটা আইল্যান্ড আসছে, এখানে স্লাইডলি স্নর্কেলিং এন্ড আদার থিংস হবে। এর জন্য হচ্ছে মানে গিয়ার্সের জন্য 200 পেসোস দিতে হবে এখন পার পারসন। এখন ব্যাপার হচ্ছে এতখানে এসে হচ্ছে যদি না ভিজিট করি তাহলে একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ ইট ক্যান বি গুড অর ব্যাড, বাট একটা এক্সপিরিয়েন্স তো নেওয়া উচিত। সো আই এম গোয়িং টু ডু দ্যাট। তো বেসিক্যালি বোট দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে সুমোলং আইসল্যান্ডে।
এখানে অস্টক থেকে মাত্র 20 মিনিটের মতন হচ্ছে বোটে লাগে, বাট ইটস গুড ফর স্নর্কলিং, ভেরি ক্লিন অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আমাদের সবাইকে 1 ঘন্টার মতন সময় দেওয়া হয়েছিল, আর আমাদের স্নর্কলিং গিয়ারও দিয়ে দেওয়া হয়েছিল, গাইডও সাথে ছিল। ছোট একটা আইল্যান্ড, বাট আইল্যান্ডটা সুন্দর আছে। এখানে শুধুমাত্র হচ্ছে স্নর্কলিং করায়। স্নর্কলিং করাটা মোটামুটি মানে আমার কাছে মনে হয় যে ইজি হবে, যদিও এর আগে কখনো আমি করিনি। দ্যাটস গোয়িং টু বি মাই ফার্স্ট স্নর্কলিং এক্সপিরিয়েন্স। এর আগে ওয়েল সার্কেল করিনি, খারাপ হোক ভালো হোক, অ্যাটলিস্ট সামনে থেকে তো দেখলাম আর বুঝতে পারলাম যে ইয়া ওয়াটার ইজ নট মাই থিং। আমি হচ্ছে ওই মাউন্টেন পার্সন, মাউন্টেন আমার জন্য ইজি, ওয়াটার আসলে আমার ভিতরে ভয় লাগে। লাইফে ফার্স্ট টাইম স্নর্কলিং করলাম, এত মাছ, মানে আমার ভয় লাগতেছিল, কারণ হচ্ছে আমি বারবার নিচে তাকাচ্ছিলাম আর হচ্ছে পানি ঢুকে যাচ্ছিল। পরে ধীরে 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 রিয়েলাইজ করলাম যে আসলে কিভাবে করা লাগবে। সো ইটস এ গুড লার্নিং। কাম থাকাটা খুব জরুরি, কারণ আমি অস্থির হয়ে যাচ্ছিলাম, বিকজ পানি আমি দম নিতে পারতেছি না, আমার ওই মানে সাফোকেশন কাজ করছিল। ধীরে 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 লাস্ট মোমেন্টে আসার পরে মানে ইট ওয়াজ ভেরি কাম, ভেরি নাইস। ফাইনালি আরেকটা টিক মার্ক, ভালো হোক খারাপ হোক, যে আমার স্নর্কলিং এর এক্সপিরিয়েন্সটা হলো। লাইফে ফার্স্ট টাইম স্নর্কলিং করার পরে আমার ওই সময়টাতে এক্স্যাক্টলি মনে হচ্ছিল জিন্দেগি না মিলেগি দোবারা ঋতিক রোশনের মতন, যে আসলে লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপ্লোরিং আনসিন থিংস। আমরা উপরে থেকে যত কিছুই দেখতেছি, লাইফের যত প্রবলেমই থাকতেছে, একটা জায়গায় যাওয়ার পর আসলে সবকিছুই এর কোনো মাইনে নাই, শুধুমাত্র এই দুনিয়াতে একাই আমরা। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং ফিলিংস, খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড আই উইল কিপ দ্যাট ফর মাই লাইফ টাইম। নাও ইটস টাইম টু গো ব্যাক। বোট থেকে সুমলং এবং আশপাশের এই কাম পরিবেশটা খুবই অ্যামেজিং লাগতেছিল। বোটের সবাই আমরা চুপচাপ ছিলাম, জাস্ট ফিলটা নিচ্ছিলাম। আজকে তৃতীয় স্টপ ছিল তুমলক ওয়াটারফলস। অসলো থেকে 20 মিনিটের ড্রাইভিং করে আসার পরে একটা ছোট্ট একটা বাইক রাইড নিতে হয় তুমলক ওয়াটারফলস যাওয়ার জন্য। একদম পাহাড়ের মাছ দিয়ে ঢালু নিচে, আর এখানে অ্যাভেলেবল বাইক আছে, জাস্ট আপনাদের নিচে নিয়ে যাবে আর উপরে নিয়ে আসবে। অনেস্টলি স্পিকিং, ওয়াটারফলের হালত দেখে মনে হচ্ছে এর থেকে বেশি আমার বাসার ঝর্ণাতেই পানি পড়ে। তারপরেও চলেন ভিতরে যাই। এইটার স্পেশালিটি হলো মানে এটার ঝর্ণার মতো নাকি পরে, এরকম হয়ে পরে অনেক লেয়ারে লেয়ারে, এটাই নাকি এটার স্পেশালিটি। এখানে মানে এই লেকের মতন এই জায়গাটা খুবই সুন্দর, মানে উপর নিচে থেকে বোঝা যায়নি, উপর উঠার পরে বোঝা যাচ্ছে ব্যাপারটা অতটাও খারাপ না।
এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ, ছবি টবি তোলাও শেষ। আমি আসলে পোস্ট দিতে পারি না, আমাকে খালি বলতেছে নেক্সট পোস্ট নেক্সট পোস্ট নেক্সট পোস্ট, কিন্তু আমি যে আসলে নেক্সট পোস্ট কী দিব সেটা আসলে বুঝতে পারছিলাম না। সো মোটামুটি আমার ছবি তোলা শেষ। এখন আমরা আবার ব্যাক করব। এখন কোনো ওয়াটার অ্যাক্টিভিটি নাই, সো আমরা ড্রাই ক্লথ চেঞ্জ করে নেব, এই ওয়েট ক্লথে আর থাকবো না। আর এখন মোটামুটি যাইতে হবে কয়েকটা চার্চ আছে ওইসব জায়গায়। সো লেটস সি, এখন হচ্ছে একটু কালচারাল আর্কিটেকচারাল সাইটগুলোতে যাব। সো হেয়ার উই কাম টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন হুইচ ইজ সিমালা টেম্পল। তুমলক ফলস থেকে মোটামুটি 1 ঘন্টার মতো একটা জার্নি করে আমরা এখানে পৌঁছাই। এটা হচ্ছে সেই স্প্যানিশ আমলে, যখন হচ্ছে স্প্যানিশ কলোনাইজেশন ছিল তখনকার সময় তৈরি একটা চার্চের ধ্বংসাবশেষ। তো যাই, এখন দেখি ভিতরে চার্চে কিরকম। এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, মানে ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা। একদম করকরা রোদ, তার ভিতরেও বেশ সুন্দর লাগছে। ফিলিপিনে আসার পরে আমার অনেকগুলো চার্চ দেখা হলো, মানে আমি এত চার্চে এর আগে কখনোই যাইনি। যারা অ্যাকচুয়ালি এই খ্রিস্টান ধর্মের আছে তাদের জন্য এটা একটা খুব সুন্দর দেখার জিনিস হতে পারে। তবে বাইরের রুইন্সটা সুন্দর লাগছে আমার কাছে, মানে ইনফ্যাক্ট আমি পাথরগুলি দেখলাম, পাথরগুলি না কিরকম যেন প্রবালের মতন। আই ডোন্ট নো কিভাবে এই স্টোনগুলো বানানো বা কি স্টোন ইউজ করা। আমার গাইডকে জিজ্ঞেস করলাম, তখন হচ্ছে উনি এটার স্টোরি বলে এটা 1599 সালে বিল্ড করা হয়েছে, মানে আজ থেকে কত বছর আগে। এত পরিমাণ গরম না থাকলে তো ভালো লাগতো, তবে হালকা হালকা বাতাস আছে। এই জায়গাটা কি আমি জানি না, এটা তো মানে যারা খ্রিস্টান আছে তারা হয়তো বলতে পারবেন, বাট এই জিনিসটা খুবই সুন্দর, জায়গাটা খুব সুন্দর। কিছু ভেঙেও গেছে কারণ অনেক পুরাতন তো, একদম সমুদ্রের পাশে। সো এখানের ঘোরাঘুরি মোটামুটি শেষ। তো এখন হচ্ছে আমরা আবার আরেকটা স্টেশনে যাব। আমরা লাঞ্চের জন্য আসলাম, আর এখানে একটা লোকাল রেস্টুরেন্টে এখানে যেসব খাবার আমি আসলে মানে কিছু কিছু বুঝতেছি কিছু কিছু বুঝতেছি না। এটা যেরকম হচ্ছে ক্র্যাব বলা কি আই ডোন্ট নো, ওটা বেগুন মনে হচ্ছে আমার, এটা বেগুন ডিম দিয়ে সামথিং হবে। এখানে পর্ক, ম্যাক্সিমাম পর্ক, এটা হচ্ছে স্কুইড ভেজিটেবলস এগুলি আছে। আর এই পাশে আছে হচ্ছে গ্রিল। তো আমি একটা চিকেন গ্রিল নিয়ে নিলাম। তো হচ্ছে এই বলা নিয়ে নিছি। দিস ইজ আই ডোন্ট নো কি রাইস, আর ওদের একটা ছোট ছোট লেবু থাকে, মানে দেখতে হচ্ছে কমলার মতন, কিন্তু হচ্ছে এটা নাকি ওদের লোকাল লেবু। মোটামুটি খারাপ না, ভালোই, বেশ কটাটক। মরিচ নিয়ে নিলাম, বিকজ ওদের ঝাল খুবই কম। আর আমার এই কোকোনাট জুসটা খুব ভালো লাগছে। এই কোকোনাট জুসটা হচ্ছে একদম যে পিওর কোকোনাটটা আছে না, কোকোনাটটা হচ্ছে ওই শ্বাসসহ ওইটাকে হচ্ছে বানায় নেয়, ব্লেন্ড করা একটা ড্রিঙ্কস বানায় নেয়। ইটস ভেরি ইয়ামি, একদম ন্যাচারাল। তো আগে আমি এটা দিয়ে স্টার্ট করবো, এটা ট্রাই করি। What is this actually? Oh, it's a chicken ball. মরিচ বেশ ঝাল, যে ঝুনা মরিচের মতন। তো মোটামুটি 1 ঘন্টা ড্রাইভিং করার পরে অন দ্য ওয়েতেই ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, হুইচ ইজ সিমালা টেম্পল।
দিস ইজ বেসিক্যালি একটা চার্চ প্লাস মিউজিয়াম। চার্চটা দেখতে একটা ক্যাসেলের মতন, আর ধরা হয় এটা ম্যারির জন্য ডেডিকেটেড। এই চার্চটা বানানো হয়েছিল হচ্ছে 1998 সালে। চার্চটা পপুলার হচ্ছে সেবুর জন্য, বিকজ চার্চটা দেখতে নর্মাল যে চার্চ হয় এরকম চার্চ না, এটা দেখতে পুরো ক্যাসেলের মতন। এদিকে অনেক শপের মতন আছে, মানে বিভিন্ন জিনিসপত্র এখানে কেনার জন্য চার্চের। So that was all about the day, Oslo exploration in Cebu. I hope next time আপনারা যদি কেউ প্ল্যান করতে চান, it would be helpful for you.